সেই আলোতেই দেখলাম যে লোকটা গাছে চড়ছে তার গোড়ালি দুটো সামনের দিকে। নমস্কার, আমি সুমন। আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা অশরীরী। চলুন সোজা গল্পে যাওয়া যাক। এখন আমি একটা খবরের কাগজের আপিসে কাজ করলেও 1 বছর আগেও একটা সাংঘাতিক গোপনীয় কাজ করতাম। সে কাউকে বলা বারণ, বললে আর দেখতে হতো না, প্রাণটা তো যেতই। তাছাড়া সবচাইতে খারাপ কথা হলো যে চাকরিটাও চলে যেত। তবে এটুকু বলতে দোষ নেই যে কাজটা ছিল খবর সংগ্রহ করা। কোথায়, কেন, কার জন্য সেসব না হয় তোমরাই বুঝে নিও। আমার বয়স তখন 22। নামটা আর বললাম না। আমাদের পাড়ার হরিশ খুঁড়ো চাকরিটা করিয়ে দিয়েছিলেন। প্রথম দিনেই আমার বড় সাহেব হলেও তিনি কুচকুচে কালো আমাকে বলিলেন, লিসন বয়, অলওয়েজ ভ্যানিশ হইয়া থাকিবে। তুমি যে আদৌ আছো এ কথা টের পাওয়া গেলে চলিবে না। তোমার আলাদা একটি আইডেন্টিটি আর মুভমেন্ট কিংবা কথা বলার ধরন গ্রহ করিলেই চাকরিটা যাইবে। পুষ্করিণীর 1 ফোঁটা ডার্টি ওয়াটার হইয়া থাকিবে আর সমুদ্রের ধারের একখানা বালি হবে। এক কথায় স্রেফ অশরীরী হইয়া যাইবে। কথা বলিলেও কি বলিতেছ এইটুকুই যেন বোঝা যায়, কিন্তু আলাদা করে গলার আওয়াজ মালুম যেন না হয়। সবচাইতে বড় কথা হলো যে নিজের আইডেন্টিটি বলিয়া কিছু রাখিতে পারিবে না, যাতে তুমি মরিয়া গেলেও তোমাকে শনাক্ত করা না যায়। হৈরকম করিয়া তাকাইতেছ কেন? ইহা কিছুই টাফ কাজ নহে। কিচ্ছু তোমাকে করিতে হইবে না, সার্ফ নাথিং হইয়া থাকিতে হইবে। বেশি এডুকেশনেরও দরকার নাই। বলো, পারিবে? আমি বলিলাম, আগে হ্যাঁ স্যার। বড় সাহেব বেজায় রেগে গেলেন। ফের কথার উপর কথা কহিতেছ? চুপ করিয়া থাকিতেও কি তোমায় শিখাইয়া দিতে হইবে নাকি? কি নাম তোমার? আমি কোনো উত্তর দিলাম না। সাহেব খুশি হইয়া বলিলেন, ভেরি গুড। মাহিনা লইবার সময় নাম লিখিবে না, টিপসইও করিবে না। নাম তবু চেঞ্জ করা যায়, কিন্তু টিপসই একটিবারও যদি দিয়া ফেলো, দুনিয়ায় কোনো দুজন লোকের একরকম থাম ইমপ্রেশন হয় না। মনে রাখিবে। মাসের 1 তারিখে আসিয়া আমার কাছ হইতে মাহিনা লইয়া যাইবে। রেজিস্ট্রারে লেখা হইবে নষ্টামি বাবদ 200 টাকা। আচ্ছা, এখন যাইতে পারো। আমি হাতে রুমাল জড়িয়ে 3টি আঙুল দেখালাম। বড় সাহেব হেসে বললেন, ওকে ওকে, 300 টাকাই পাইবে, কিন্তু মনে থাকে যেন বিপদে পড়িলে আমরা তোমাকে চিনিব না। এগ্রিড? ঘর থেকে বেরিয়ে এলাম। শুনলাম আমার নতুন নাম ইংরাজি হরফের কিউ। যেখানে যত সন্দেহজনক খবর শোনা যেত, নিজে গিয়ে দেখে এসে আপিসের গলির বাইরে যে ভাঙা টাইপরাইটারগুলি ভাড়ায় খাটত তাতে টাইপ করে জমা দিতে হতো। তারপরের 6 মাসে কোথায় যে না গেলাম আর কি যে না দেখলাম তার ঠিক ঠিকানা নেই। অথচ কেউ আমাকে দেখতে পেত না। রাস্তার ভিড়ের মধ্যে একেবারে মিলিয়ে যেতাম। যেখানে ভিড় নেই, শুধু ভাঙা দেওয়াল,
সেই দেয়ালের গায়ে একটা দাগ হয়ে মিশে থাকতাম। একবার একটা চোরাই গোদামে শ্রমিকদের একজন হয়ে মিশে গিয়ে রাশি রাশি গোপন খবর এনে দিয়েছিলাম। বড় সাহেব সে কি খুশি, আমার মাইনে বেড়ে গেল। আরেকবার একটা বিদেশি মাল জাহাজে সারাদিন একটা পিঁপে হয়ে লক্ষ লক্ষ টাকার সোনার খোঁজ পাইয়ে দিয়েছিলাম। সেই জন্যে খবরের কাগজে বড় সাহেবের সে কি প্রশংসা। সে যাই হোক, শেষবারের কাজটার কাছে ওসব কিচ্ছু না। নাকি গড়িয়ার দিকে অনেক কাল কোনো বেআইনি কাজ হয়নি। সকলের সন্দেহ হলো নিশ্চয়ই কোনো গোপন ষড়যন্ত্র চলছে। তারপর সব বাংলা কাগজে যখন ছোট্ট একটা নোটিশ বেরোলো, টিপ্পোতাম পরিষদের প্রথম সভা গু-সু ৭, তখন আমার আর বুঝতে বাকি রইল না যে গড়িয়াতে শুক্রবার ৭টায় গোপন সভা বসবে। বড় সাহেবের ঘর থেকে প্রায় অদৃশ্যভাবে বেরিয়ে যাচ্ছি, তার পেয়ারের বেয়ারা বলল, টিকিট ছাড়া ঢুকতে দেবে না। রুমাল জড়িয়ে হাতটা পাতলুম। সে এক কুচি লাল রঙের কাগজ বের করে বললে, ২ টাকা। একটা আঙুল দেখালুম। তাকে একটা টাকা দিয়ে টিকিট পকেটে ফেলে চলে এলুম। শুক্রবার ৫টায় যখন বাসে সবচাইতে ভিড় হয়, তখন বেছে বেছে সবচাইতে ভিড় বাসটায় উঠলুম। উঠে ৪টে লোকের মধ্যিখানে এমন নেই হয়ে রইলুম যে কন্ডাক্টর পর্যন্ত টিকিট চাইলে না। চাইবেই বা কেন? আমার তো আর শরীর টরির কিছু নেই যে বাসে জায়গা জুড়ে থাকব। গাড়ি থেকে নেমেই একটা চায়ের দোকানে ভিড় দেখে শটাং সেখানে গেলাম। এক ভাঁড় বেজায় হালকা বেজায় গুড়ের চা নিয়ে তক্তার উপর ১০ পয়সা ফেলে দিলাম। সস্তা তো হবেই, শুকনো শাল পাতা দিয়ে এসব চা বানাতে হয়, চা পাতা দিলে আর এ দামে দিতে হতো না। ভাঁড় নিয়ে একটা বাঁশের খুঁটির পিছনে গুম হয়ে গেলাম। ভিড়ের মধ্যে হাসাহাসি হচ্ছে। এই শুক্রবার নিয়ে নাকি টানা ৪ দিন পকেট মার হয়নি। চট করে বুঝে নিলাম সভা তাহলে পকেট মারদের। একটা মিছড়ে লোক চায়ের ভাঁড় শেষ করে সামনের বাঁশ বাগানের দিকে পা বাড়াতেই বাকি সব হাঁ হাঁ করে ছুটে এলো। ও মশাই, অমন কাজও করবেন না। ওই বাঁশ বাগানের পথ দিয়ে একটি মাত্র জায়গায় যাওয়া যায়, সেটি হলো গোরে বাড়ির ভাঙা কেল্লা, ভূতেদের থান। দিনের বেলাতেও ও পথে কেউ যায় না, কাকচিল কুকুর বিড়ালো না। লোকটি ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে উল্টো দিকের মাঠের পথ ধরল। সকলে হাঁপ ছেড়ে যে যার জায়গায় ফিরে গেল। আমিও সেই সুযোগে ওই লোকটির পিছু নিলাম। যা ভেবেছিলাম ঠিক তাই। মাঠ ঘুরে সে আবার বাঁশবাগানের ওপারের সেই রাস্তাটাই ধরল। আমিও তার পিছনে নেই হয়ে চললাম। শুকনো পাতার উপরে এতটুকু পায়ের শব্দ পর্যন্ত হলো না, নইলে আর এতকালে কি শিখলাম। তারপরই বুকটা ধড়াস করে উঠল। সামনেই একটা প্রকাণ্ড কেল্লা। সেখানে পৌঁছে পথটা শেষ হয়ে গেছে। কেল্লার চূড়োটা শুধু দেখা যাচ্ছে। চারদিকটা এমন ঘন বন হয়ে গেছে যে তার বেশি কিছু ঠাওর হলো না। লোকটা একটুও দাঁড়ালো না। শটাং বনের মধ্যে দিয়ে সিঁধিয়ে গিয়ে কেল্লার লোহা বাঁধানো প্রকাণ্ড দরজার সামনে দাঁড়িয়ে পাশে ঝোলানো একটা দড়িতে টান দিতেই লোহার দরজাটা খুলে গেল। আমিও তার সঙ্গে সঙ্গে ভিতরে সিঁধিয়ে গেলাম। সে কিছুই টের পেল না। ঢুকেই একটা প্যাসেজ, তার ওপারেই মস্ত ঘরে সভা বসেছে। সে কি ভিড় আর কি ভয়ঙ্কর তর্কাতর্কি!
ঘরে একটাও জানলা নেই। উঁচু ছাদে কয়েকটা ঘুলঘুলি দিয়ে বাতাস আসে যায়, তাও এমনভাবে আড়াল করা যে ঘরের এক বিন্দু আলো বাইরে যাচ্ছে না। যদিও ঘরে কয়েকটা ডে লাইট বাতি জ্বলছে, কিন্তু তাতে ঘরের অন্ধকার সবটা কাটছে না। কেমন একটা ঝুপসি ঝুপসি ভাব, আর একটা সোঁদা গন্ধ পাওয়া যাচ্ছে। পায়রা নাকি বাদুড়ের, না অন্য বিকট কিছুর, কে বলতে পারে। সেই অন্ধকারের সঙ্গে আমি মিশে যেতে যেতে বুঝলুম যে কেউই আলো চায় না এখানে। কারো মুখ চেনা যাচ্ছে না, সকলেরই একই রকম কাপড় চোপড়, চেহারা, ঘাড় গুঁজে বসা আর চোখে চাওয়ার অভ্যাস। এদের সঙ্গে আমার এতটুকু তফাৎ নেই দেখে নিশ্চিন্তে অদৃশ্যভাবে একটি থামে ঠেস দিয়ে দাঁড়ালাম দরজার কাছে। বেরোবার পথ ওই একটি, আর সব বন্ধ। হয়তো 100 বছর খোলাও হয়নি, খোলা যাবেও না। ফ্যাঁস ফ্যাঁসে বিড়ালে গলায় যা বলা হচ্ছিল তার কতকটা বুঝতে পারলাম। এরা ইউনিয়ন করতে চায়, কিন্তু শত্রুদের জ্বালায় কিছুই হয়ে উঠছে না। আজকের ওই কুখ্যাত নির্জন জায়গায় কারো অনধিকার প্রবেশের কোনো সম্ভাবনা নেই। হঠাৎ চমকে উঠলাম। একটা থামের পাশের সবচাইতে অন্ধকার কোণ দিয়ে সরসর করে কেউ ছাদের অস্পষ্টতা থেকে নেমে এসে আমার থামের ওপাশে দাঁড়ালো। আমার গা শিউরে উঠল। বক্তা তার সরু সরু হাত পা নেড়ে বলে চলেছেন, বন্ধুগণ, সাধারণ নাগরিকদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হবে কেন? জনতা থেকে আমরা অভিন্ন। আলাদা করে কেউ চিনুক, বলুক দেখি আমাদের দেখতে কেমন, কেমন গলার আওয়াজ আমাদের। আমার গা শিউরে উঠল। আরো গোটা দশেক ছায়া ছায়া মতো একোণ থেকে ওকোণ থেকে বেরিয়ে এসে আবছায়াতে মিশে রইল। বক্তা একটু ইতস্তত করে বললেন, আমাদের একটা আস্তানার দরকার ছিল। এর চাইতে ভালো আস্তানা কোথায় পাওয়া যাবে? আমরাই তো আসল অশরীরী, সকলের চোখের কাজ করি, কেউ আমাদের দেখতে পায় না। এই ছোট ইটের টুকরোটা ফেলে আজ এখানে আমাদের ঘাঁটি প্রতিষ্ঠা। এই অবধি বলেই ইটের টুকরোটা যেই হাতে তুলেছে, অমনি ঘরে একটা শোরগোল উঠল, না 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 না। তারপরেই ঘরের আনাচে কানাচে থেকে 25-30টা ছায়ামূর্তি বক্তার উপর ঝাঁপিয়ে পড়ল। বক্তা একটা কোঁক শব্দ করে বসে পড়ল। হঠাৎ বক্তার পাশে বসা ছায়ামুখে একটা লোক গর্জন করে উঠল, নটে, ভজা, কার্তিক, দেখছিস কি? এই শমসা। সঙ্গে সঙ্গে অদৃশ্য ভাব ছেড়ে দিয়ে গোটা 50 ছোকরা খালি হাতেই মঞ্চের উপর উঠে পড়ল। ওরে বাপরে! সেই ছায়ামূর্তিগুলোকে পেল্লায় পেটাতে লাগলো। সেই ফাঁকে বক্তা উঠে পড়ে দিয়ে দৌড়। আমি অমন পেটনাই জন্মে দেখিনি। আগন্তুকদের আগা 5 তলা ধাই ধক্কার মার। তার মধ্যে কে আবার রব তুলল, বেটারা সব পুলিশের চর, অশরীরী সেজেছেন, লাগা লাগা। বজা, এই বজা, দেখছিস কি? ভজা বললে, পিছলে যাচ্ছেন যে। শেষটা তাদের পৃষ্ঠভঙ্গ দিতেই হলো। সুরুত সুরুত করে মঞ্চ থেকে নেমে সেরফ জলের স্রোতের মতো ভিড়ের মধ্যে দিয়ে গলে ঘরের একটা মাত্র দরজা দিয়ে সব নিমেষের মধ্যেই সরে পড়ল। ধন্যী পুলিশের ট্রেনিং। হয়তো একটু অসাবধান হয়ে পড়েছিলাম। ওই অদ্ভুত ব্যাপারটা দেখার জন্য বোধহয় ভিড় থেকে কিঞ্চিত আলাদা হয়ে পড়েছিলাম। কারণ পালাতে পালাতে শেষের লোকটা আমাকে দেখতে পেয়ে
একরকম পাঁজা কোলা করে তুলে ধরেই জঙ্গলের মধ্যে এনে ফেলে বললে, চল চল চলে চল, দেখছিস কি? বলেই একটা শ্যাওড়া গাছের ডাল বেয়ে উঠে পড়ল। ততক্ষণে ডে ল্যাম্প হাতে নিয়ে নোটে ভাজারাও দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। সেই আলোতেই দেখলাম যে লোকটা গাছে চড়ছে তার গোড়ালি দুটো সামনের দিকে। তক্ষুনি গাছের সঙ্গে মিশে গিয়ে মুচ্ছা গেলাম। বোধহয় আমাকে ওরা খুঁজে পায়নি। অবশ্যই আমি যে আছি তাও তো ওরা জানতো না, খুঁজবেই বা কাকে। বড় সাহেবের কাছে আর যাইনি। আজকাল খবরের কাগজের জন্য সংবাদ সংগ্রহ করি, অবশ্যই একেবারেই নেই হয়ে। তাহলে আমাদের এই নেই হয়ে থেকে যাওয়ার গল্পটা আপনাদের কেমন লাগলো লিখে কিন্তু আমাদের জানাবেন, হ্যাঁ। আর আমাদের উপস্থাপনা ভালো লাগলে কি করতে হবে আপনারা তো জানেন, একটা লাইক, বন্ধুদের সাথে একটু শেয়ার। চলুন তাহলে খুব শীঘ্রই আবার একটা নতুন গল্প নিয়ে দেখা হবে আপনাদের সাথে। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সাহিত্য দীর্ঘজীবী হোক।